তো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অনিকেত স্যার। তো দেখো, সামনে তোমাদের বিভিন্ন রকম এক্সাম আছে। আমাদের এই যে কোচিং সেন্টার চ্যাম্প এডুকেটিভ, এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যাচ শুরু হতে চলেছে, ঠিক আছে? তো এইবারে এই যে ব্যাচটা আমরা শুরু করবো, এটা থাকবে সম্পূর্ণ ফ্রি ব্যাচ, এবং ইউটিউবেই তোমরা কিন্তু এর ক্লাসগুলো পাবে। এবং যত পেইড ব্যাচ করেছো, এই ইউটিউবে আমি যেটা করাবো, যত যত পেইড ব্যাচ তোমরা ওয়েস্ট বেঙ্গলে বা অল ইন্ডিয়াতে করো, তার থেকে কিন্তু অবশ্যই ভালো এবং মানে টপ কনসেপ্ট থাকবে, টপ নচ কনসেপ্ট থাকবে, এবং সেইভাবেই তোমাদের বিল্ড করা হবে যাতে তোমরা আগামী যতগুলো এক্সাম আছে, সেটা কোনো কিছু ম্যাটার করে না, সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক, তোমরা যে কোনো এক্সামের জন্য যদি এই ব্যাচ থেকে করো, যে কোনো এক্সামের জন্য এলিজিবল, আইদার এসএসসি, রেলওয়ে, যে কোনো এক্সাম। তো সুতরাং এই ব্যাচটা যদি রেগুলার ফলো করো, তোমাদের কিন্তু রেগুলার কিছু না কিছু নতুন শিখতে পারবে, এবং আমি যে শর্টস গুলো নিয়ে আসবো, তার মাধ্যমে বিভিন্ন কনসেপ্ট তোমরা পাবে। এইবারে আসে কিভাবে আমার সঙ্গে যুক্ত হবে। দেখো, প্রথমত ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব যদি করো, তাহলে ইউটিউবে তো আমরা যখন ডেলি ভিডিও আপলোড করবো, তুমি সেই নোটিফিকেশনগুলো পাবে। দ্বিতীয়ত, ফেসবুক পেজ ফলো করলে ওখানে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা বিভিন্ন গাইডেন্স দিয়ে থাকি, সেখান থেকে তোমরা পাবে। দ্বিতীয়ত, হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেইটা হবে। এছাড়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো ওগুলো। এইবার তৃতীয়ত, যে এইবার তোমরা যদি এই ব্যাচটা থেকে পড়ো, তাহলে কি কি এক্সামে প্রিপারেশন নিতে পারবে। তোমরা সেন্ট্রালের যে কোনো এক্সাম, সে এবার কি কি এক্সাম হবে আমি পরে বলছি একটু পরে। এইবার তার হলো সিলেবাস। এবার আমি এই চ্যানেলের মাধ্যমে কি কি করাবো, দেখো, আমি এই চ্যানেলের মাধ্যমে মূলত ম্যাথ আর রিজনিং করাবো, যেটা আমাদের বাংলা ভাষাভাষী ছেলেদের প্রবলেম থাকে। তো সেই প্রবলেমটাকে আমি এমনভাবে সলভ করাবো যাতে তোমরা অল ইন্ডিয়ার যে কোনো ধরনের এক্সাম কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারো। এইবার দেখো, এইবার আমি এই যে এইখানে পড়াবো, এখানে আমি কি পড়াবো, ম্যাথ আর রিজনিং। ম্যাথ আর রিজনিং আমি পড়াবো। এবার দেখো, রিজনিং এরটা আমি নেক্সট সপ্তাহে বলবো, কারণ নেক্সট সপ্তাহ থেকে রিজনিং আমরা স্টার্ট করবো। রিজনিং এর 3টা পার্ট আছে, ভার্বাল, এটা হলো নন ভার্বাল, আর এটা অ্যানালিটিক্যাল। রিজনিং এর এই 3টা পার্ট আছে। আর ম্যাথের যে পার্ট, ওগুলো আমি এখনই বলবো, একটু পরেই বলবো। ম্যাথের অনেকগুলো, ম্যাথেরও মনে করো 3টে পার্ট আছে, অ্যারিথমেটিক, আর অ্যাডভান্স। এইবার আসি আমি, এবার সামনে তোমাদের কি কি এক্সাম, দেখো, প্রথমে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের কথা বলি। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তোমরা জানো যে নতুন গভর্নমেন্ট আসার পর অনেকগুলো নোটিফিকেশন কিন্তু আপকামিং। কি কি দেখো, প্রথমত ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস প্রিলি, সেটা তোমাদের প্রিলি 24, এটা এক্সাম হবে, এটা জুনে। এরপরে আসবে হলো আমাদের পিএসসি মিসলেনিয়াস, তারপরে আচ্ছা, এবার কি আর রিসেন্ট একটা নোটিফিকেশন খুব ভাইরাল, মানে আমাদের পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় এই নোটিফিকেশনটা কালকে রাতে জারি করেছে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, এছাড়া স্টেট, এসএনএসটি, এগুলো সব কিন্তু এক্সামে আমাদের হতে চলেছে সামনে। এছাড়াও আরো বিভিন্ন পোস্ট, সেটা আইসিডিএস বা আরো যেগুলো পোস্ট আছে, মনে করো পিএসসির, অর্থাৎ পিএসসির যত বিভিন্ন রকম পোস্ট আছে, তারপরে এই এবং পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি,
মিউনিসিপ্যালিটি আর কোঅপারেটিভ। এগুলোর কিন্তু ভ্যাকান্সি খুব শীঘ্রই আসতে চলেছে, তোমাদের প্রিপারেশন করতে হবে। এইবার দেখো, রিজনিং এরও একটা সিলেবাস আছে, ম্যাথেরও সিলেবাস আছে। এইবার ওয়েস্ট বেঙ্গল স্টেট আমাদের একটা সিলেবাসটা, ওয়েস্ট বেঙ্গলের যে স্টেটের সিলেবাস ওরা বলে শুধু অ্যারিথমেটিক করতে, এদের চাই শুধু অ্যারিথমেটিক। কিন্তু তুমি যদি মনে করো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন করবে, তখন কিন্তু শুধু অ্যারিথমেটিক করলে হবে না, তোমাকে অ্যাডভান্স ম্যাথটাও কিন্তু প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? এইবার অ্যারিথমেটিকের যে সিলেবাস সেটা দুটোর ক্ষেত্রেই কমন, সেইটা আমাদের স্টেটের ক্ষেত্রেও যা হবে এবং যে সেন্ট্রাল তাদের ক্ষেত্রেও সেম হবে। কিন্তু অ্যাডভান্সের মধ্যে কিছু কিছু সিলেবাস আমাদের সেন্ট্রালে এক্সট্রা পড়তে হয়। হ্যাঁ, এবার অ্যাডভান্স করা থাকলে তুমি কিছে কিছে বসতে পারবে, তুমি সেটা ব্যাংকেও বসতে পারবে বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে তুমি বসতে পারো। অল ইন্ডিয়া লেভেলের যতগুলো এক্সাম আছে সবগুলোতেই কিন্তু তুমি বসতে পারবে, যদি তুমি সেন্ট্রাল লেভেলে এক্সাম লেভেলে একটা কোর্স সিলেবাস করো, ঠিক আছে? এইবার আমরা এখানে যে ফ্রি ব্যাচ করাবো, অর্থাৎ সেই ফ্রি ব্যাচের মাধ্যমে কোন কোন এক্সাম কভার হবে। আচ্ছা, একটু বলে নিই, আমরা যে ফ্রি ব্যাচটা করাবো সেটা কিন্তু কখনোই মনে করবে না যে সেটা পেইড নয় বলে কোয়ালিটি ভালো না। সেটাকে কোয়ালিটি এমনভাবেই করে দেওয়া হবে যাতে তোমাদের যে কোনো পেইড ব্যাচ যার কাছ থেকে তুমি পড়ো তার থেকে যেন এই কোয়ালিটি ভালো হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং তার সাথে সাথে তোমাদের যে বেস কনসেপ্ট, অর্থাৎ কিছু কিছু যেগুলো বেস কনসেপ্ট আছে ওগুলো একটু টাইম নিয়ে করতে হবে। কারণ তুমি যদি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করে থাকো, তখন তোমাকে 8 থেকে 9 মাস কি 1 বছর তোমাকে টাইম দিতে হবে প্রিপেয়ার করার জন্য, ঠিক আছে? প্রিপেয়ার করলেই তোমার কিন্তু এক্সাম, মানে এবার এইখানে তোমাকে এমন ভাবে প্রিপেয়ার করতে হবে যাতে যে কোনো এক্সাম কাটে। অর্থাৎ একবার প্রিপেয়ার করলে প্রথমে দেখা গেল কারোর কাছে তুমি পঞ্চায়েতের ব্যাচ করলে, তারপরে আবার একটা পিএসসির ব্যাচ নিচ্ছ, তারপরে আবার ডাব্লিউবিসিএস এর ব্যাচ নিচ্ছ, তারপরে আবার এসএসসি সিজিএল আসছে তার ব্যাচ নিচ্ছ, এইচএসসি সিএইচ আসলে তার ব্যাচ নিচ্ছ, এসএসসি এমটিএস আসলে তার ব্যাচ নিচ্ছ। তো ওই রকমটা না করে একটা একটা ব্যাচ করো, সেই ব্যাচটার মাধ্যমেই কিন্তু তোমার সমস্ত কনসেপ্ট বিল্ড হবে। এবং এটাতে, হ্যাঁ, এটাতে একটু টাইম লাগবে, কিন্তু একবার টাইম লাগার পরে তোমাকে প্র্যাকটিস করলে তোমার এতটা অ্যাডভান্স হয়ে যাবে, তোমার আশা করছি আর কোনো ব্যাচে নিতে হবে না। এবার আমরা যে ইউটিউবের মাধ্যমে যে ব্যাচটা করাবো সেটা হলো মহাভারত ব্যাচ। এটা সম্পূর্ণ ফ্রি থাকবে, এটা ইউটিউবে। মহাভারত ব্যাচ, এটা কি থাকবে, এটা ফ্রি অফ কস্ট। এবার এটার মধ্যে কভার হবে কি, সম্পূর্ণ ম্যাথ, স্টেট, প্লাস সেন্ট্রাল। এর মাধ্যমে কিন্তু শর্ট সবকিছু কভার হবে। এবং রিজনিং, অর্থাৎ জিআই অ্যান্ড রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এর মধ্যে কিন্তু সবকিছু কভার হবে। এটাও স্টেট প্লাস সেন্ট্রাল, ঠিক আছে? এইবার আসে আমাদের এক্সাম কভার কি কি হবে। আমি একটু বলে দিই, এখানে আমাদের টোটাল কতগুলো এক্সাম সারা বছরে মোটামুটি অর্গানাইজ হয়, বা কিছু কিছু এক্সাম তুমি এখানে দেখবে 2 বছর বা 1.5 বছর অন্তর অন্তর এই ভ্যাকান্সি গুলো দেখা যায় যখন ভ্যাকান্ট হয়। আচ্ছা, এইবার এক্সামের যেগুলো নাম বলবো সেই এক্সাম গুলোর কিন্তু প্রিপারেশন তোমরা আমাদের স্পেশাল ব্যাচেও করতে পারো, সেই স্পেশাল ব্যাচে যোগ দিয়েও কিন্তু কাজ করতে পারো। দেখো, মূলত আমাদের, দেখো, ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম গুলো হয় সেইটা আমি এখানে বলেছি। এছাড়া আরো হয়, আরো অনেক আছে, তো সেটা আমরা সবগুলো তো কভার করা সম্ভব নয়। আমি এখানে মেন মেন কিছু কিছু বললাম, ঠিক আছে? এইবার আমরা সেন্ট্রালের ক্ষেত্রে চলে যাই। দেখো, সেন্ট্রালের প্রথমে আছে এসএসসি। তাহলে এসএসসি কি কি এক্সাম নিচ্ছে আমাদের, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনো,
ফেস, এটা ফেস কিন্তু ফেস এক্সাম। এরপরে কি আছে, সিপিও এন্ড জিডি। দেখো এইচএসসি কিন্তু সারা বছর এই এক্সাম কন্ডাক্ট করে। এবার রেলওয়ে, রেলওয়ে কোন কোন এক্সাম কন্ডাক্ট করে দেখো, এসএসসির কিন্তু বর্তমানে জিডির এক্সাম চলছে, ঠিক আছে, এটা প্রায় শেষের দিকে এই এক্সামটা। এইবার তোমাদের আপকামিং যেটা আছে, স্টেনো নোট ফর্ম ফিল আপ হয়েছে এবং সিলেকশন পোস্টেরও কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। এরপরে তোমাদের সিএইচএসএল, সিজিএল, এমটিএস একে একে সবই আসবে। তো সুতরাং তোমাদের এইগুলোর জন্য কিন্তু প্রিপেয়ার তোমাকে করতে হবে, ঠিক আছে। আবার আরআরবি যেটা, অর্থাৎ রেলওয়ের যে কি কি বলেছে, যে এনটিপিসি জি আর ইউজি, অর্থাৎ এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, এ এল বি, গ্রুপ বি। আচ্ছা, আর কি আছে আমাদের, আরপিএফ। এটার মধ্যে দুটো ভাগ আছে, যে এসআই এন্ড কনস্টেবল। ঠিক আছে। এইবার আমাদের আসছে হলো ব্যাংকের ক্ষেত্রে। দেখো ব্যাংকের মধ্যে দুটো অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। ব্যাংকের মধ্যে প্রথমত আমাদের আসছে আরবিআই একটা, যেটার জন্য আরবিআই এর অ্যাসিস্ট্যান্ট আর গ্রেড বি হয়। আর গ্রেড বি, আর কি অ্যাসিস্ট্যান্ট আর গ্রেড বি হয়। এছাড়া আমাদের যেটা সিডিবি তে, তারপর আর কি হয়, এক্সিম। তো এই ব্যাংকগুলো কিন্তু নিয়োগ হয়। এছাড়া আরবিআই ছাড়া এর আরবিআই এর আন্ডারে কিছু ব্যাংক আছে, তোমরা জানো, দুটো পরীক্ষা হয়, এসবিআই এর কিছু কিছু হয়। এবার এসবিআই এর কি কি এক্সাম হয়, এসবিআই এর আমাদের ক্লার্ক হয়, প্রবেশনারি অফিসার হয়, তারপরে স্পেশাল অফিসার্স হয়, তো এই সমস্ত সার্কেল বেসড অফিসার হয়, এগুলো আছে। এবং এইরকম আর আইবিপিএস এ হয়, এবং রিজিওনাল রুরাল ব্যাংক, অর্থাৎ এই আরআরবি বলতে রুরাল ব্যাংক, সেগুলো, ঠিক আছে, এই রুরাল ব্যাংকে হয়। তো এই সমস্ত ব্যাংকের আমাদের এতগুলো আমাদের ভাগ হয়, ঠিক আছে। এইবার এগুলো ছাড়া আর কি কি হয়, দেখো এইটা আমি মুছছি। আর দেখো দেখো এইবার এছাড়া আর কি কি আছে, আইবি, আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরো, এটা হলো এসিআইও, ঠিক আছে। তারপরে আমাদের আছে সিএসআইআর, এফসিআই, আইসিএআর, আচ্ছা, আরো কি কি আছে, এলআইসি, এটা এও আর এডিও, এই দুটো পোস্টে হয়। তারপর আর কি হয়, সেবিতে, ঠিক আছে। আর কি কি আছে কেউ জানলে বলো দেখে, আমি তারপর বলছি। দেখো এগুলো ছাড়াও আরো কিছু কিছু আমাদের বোর্ড আছে, যেগুলো হলো
স্পেশাল কিছু ধরো পিএসইউ টাইপের কিছু কিছু সেক্টর আছে, সেগুলোতে হয়। আর কোথায় আছে সেন্ট্রালে, আর কি রিক্রুটিং বডিজ আছে? ইউপিএসসি আমাদের আছে। আচ্ছা, ইউপিএসসির আন্ডারে ইউপিএসসি সিডিএস হয় একটা, ইউপিএসসি এইচসিএম, ইউপিএসসি যেটা সিএপিএফ। তো এইগুলোর মাধ্যমে কিন্তু টোটাল সেন্ট্রালে এতগুলো এক্সাম হয়। এইবার এগুলোর যে প্রিপারেশন, তোমাদের অ্যারিথমেটিক বা ম্যাথ বলো, ম্যাথ এবং অ্যারিথমেটিক না, ওখানে ম্যাথ সিলেবাস দেওয়া থাকে। অ্যারিথমেটিক বলতে শুধু পার্টিকুলার বোঝায়। দেখো এদের ক্ষেত্রে যে ম্যাথের সিলেবাস, সেটা অ্যারিথমেটিক অ্যাডভান্স ম্যাথ দুটোই থাকে, ঠিক আছে। এইবার আমি প্রথমে অ্যারিথমেটিক স্টার্ট করবো। অ্যারিথমেটিক সিলেবাস সবার ক্ষেত্রে একই, ঠিক আছে। আর তারপরে আমি করবো হলো আমাদের রিজনিং। এবার রিজনিং এর সিলেবাস ওটা সবার ক্ষেত্রে একই, তুমি যদি সিলেবাস করে সবার আগে। এছাড়া এই বিষয়টা একটু দেখো। দেখো আমাদের যে স্পেশাল ব্যাচ বলতে পারো, সেই স্পেশাল ব্যাচের মাধ্যমে যারা প্রিপারেশন করতে চাও, যে স্পেশালি আমাদের পেইড ব্যাচগুলোতে পড়বে, তোমরা কিন্তু যুক্ত হতে পারো। দেখো পেইড ব্যাচের সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এবং সামনে কিন্তু ডাব্লিউবিপি এই সমস্ত। আচ্ছা, আর যারা পেইডে পড়তে পারবে না, তারা তোমরা ইউটিউবে করতে পারো। আমি আর পেইডে ব্যাচ বলে কোনো স্পেশাল কন্টেন্ট বা তেমন কিছু ব্যাপার নেই, সব কন্টেন্ট একই। হ্যাঁ, কিন্তু তোমাকে আমি ইউটিউবে কিন্তু তোমাকে নোটস দেবো না, তোমাকে কিন্তু বাবা খাতায় লিখতে হবে। এই হলো আমাদের কন্ডিশন। আচ্ছা, এইবার আসি সিলেবাস কি। আচ্ছা, এখন আমি সিলেবাস বলতে শুধু ম্যাথেরটা বলবো। নেক্সট উইক আমি যখন রিজনিং ধরবো, তখন আমরা রিজনিং এর সিলেবাসটা বলবো, বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সিলেবাস বলবো। আচ্ছা, প্রথমে আসি ম্যাথের। তাহলে ম্যাথের মধ্যে আমাকে সিলেবাস দিয়ে গেছে কি, সবকিছু মিলিয়ে আমি কিন্তু বলছি। দেখো, প্রথমে আমাদের অ্যারিথমেটিক, অ্যাডভান্স, আর এখানে ডিআই অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা সাফিসিয়েন্সি। আচ্ছা, এইবারে এই যে অ্যাডভান্স ম্যাথ, এর মধ্যে আমাদের কিছু পার্ট পড়ে, ঠিক আছে, আর অ্যারিথমেটিকের মধ্যে কিছু পার্ট পড়ে। এইবার এই যে অ্যারিথমেটিকটা, এই অ্যারিথমেটিকটা সবার ক্ষেত্রে কমন, আমাদের স্টেট এক্সামস বলো আর সেন্ট্রালি, এটা সবার ক্ষেত্রে কমন। অ্যাডভান্সটা আর ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা সাফিসিয়েন্সি, এটা মেইনলি ব্যাংকের ক্ষেত্রে এবং ইউপিএসসি ডিফেন্স এক্সামের ক্ষেত্রে এই দুটো দেখা যায়। এবং ডেটা ইন্টারপ্রিটেশনটা এটা আমাদের এসএসসি তেও থাকে, রেলওয়েতেও থাকে, ঠিক আছে। ডেটা সাফিসিয়েন্সিটা আমাদের ব্যাংকের ক্ষেত্রে দেখা যায়। আমাকে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলে যে কোনো এক্সাম ক্যালকুলেট কথা বলি, তাহলে আমাদের এই তিনটে টপিকই পড়তে হবে, শুধু ডেটা সাফিসিয়েন্সি বাদ দিয়ে। ডেটা সাফিসিয়েন্সি আমার তখন পড়তে হবে যদি ইউপিএসসি সিডিএস বা তোমার সিএপিএফ এই সমস্ত এক্সাম দেয়, বা ব্যাংকের আরবিআই লেভেলের কোনো এক্সাম দেয়, তখন আমাকে কিন্তু ডেটা সাফিসিয়েন্সি কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে। এইবার অ্যারিথমেটিকে আমাদের সিলেবাস কি। অ্যারিথমেটিকে দেখো, অ্যারিথমেটিকে তোমাদের যে আপকামিং এক্সাম, অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস, মিসলেনিয়াস বলো বা ডাব্লিউবিপি বলো, সব সব ক্ষেত্রে কিন্তু 20 থেকে 25টা কোশ্চেন ম্যাথের থাকবে। এই 20 থেকে 25টা কোশ্চেন, এটা স্টেট লেভেলের কথা বলছি, 20 থেকে 25টা কোশ্চেন তোমাদের অ্যারিথমেটিক থাকবে, এটা স্টেট লেভেলে। এটা হলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই 20 থেকে 25টা কোশ্চেন কিন্তু আমাদের অ্যারিথমেটিক থেকে কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে। এইবারে এবার সেন্ট্রাল লেভেলে কটা হবে। দেখো সিডিএস এর যে পেপার, সেই সিডিএস এর ক্ষেত্রে তোমাদের ম্যাথ থাকে হলো 100, অর্থাৎ 100টা কোশ্চেন থাকবে। এসএসসি রেলওয়ে, এসএসসির ক্ষেত্রে থাকে হলো 25টা।
এবং আমাদের আর কি থাকলো, রেলওয়ের ক্ষেত্রে 35টা বা 30টা ম্যাটার করে। তিরিশ থেকে 35টা থাকে, ঠিক আছে। এইবারে স্টেট লেভেলের মোটামুটি যতগুলো এক্সাম, আচ্ছা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কেসটা একটু আলাদা হয়। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমাদের একটা স্পেশাল পেপার থাকে কিন্তু, স্পেশাল পেপার থাকে, ঠিক আছে। এইবার তোমরা যারা এই যে স্টেটের যতগুলো এক্সাম আছে সেগুলোর প্রিপারেশন প্লাস সেন্ট্রাল আমি আগের যতগুলো নাম বললাম সেইগুলোর যদি প্রিপারেশন তোমরা করতে যাও আমাদের এই ফ্রি ব্যাচের মাধ্যমেই হবে, এবং যারা স্পেশালি করতে যাও তারা কিন্তু স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারে, এবং যারা যুক্ত হতে চাও এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, ঠিক আছে। এইবার দেখো অ্যারিথমেটিকে আমাদের কি কি সিলেবাস আছে, দেখো অ্যারিথমেটিকটা আগে বলি। দেখো অ্যারিথমেটিকে প্রথমে আমাদের যেটা জানতে হবে পার্সেন্টেজ বা শতকরা। পার্সেন্টেজ বা শতকরা, আচ্ছা এই যে অ্যারিথমেটিক তার হলো কোর হলো পার্সেন্টেজ। এবার এই পার্সেন্টেজের আন্ডারে তিনটে সাব টপিক পড়ে যায় কি কি, লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস, প্রফিট লস, ডিসকাউন্ট, সিআই। সিআই মানে বুঝলে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ এটা এসআই অর্থাৎ সরল সুদ। সরল সুদ, আচ্ছা পার্সেন্টেজ সহ এই পাঁচটা টপিক পার্সেন্টেজের আন্ডারে আছে, ঠিক আছে। এরপরে নেক্সট আমাদের চলে আসে রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত। অর্থাৎ রেশিও প্রপোর্শন যেটা আমাদের অনুপাত সমানুপাত। আচ্ছা এরপরে আমাদের আসে কি ওয়ার্ক ওয়েজেস, টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ কার্য ও সময়। তারপরে কি আসে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, অর্থাৎ এখানে কার্য ও বেতন বা বেতন বেতন ওয়েজেস বা পারিশ্রমিক। আচ্ছা হলো, এইবার আমাদের আছে টাইম স্পিড ডিস্টেন্স। স্পিড অর্থাৎ সময় দূরত্ব গতিবেগ। আচ্ছা এইটা ছাড়াও এই তিনটা পার্ট আছে কি কি, বোট অ্যান্ড স্ট্রিম,
বোট অ্যান্ড স্ট্রিম আছে, তারপরে আর কি আছে, রেলওয়ে, আর কি আছে, রেস অর্থাৎ দৌড়। এইটা কিন্তু আমাদের এখানে মধ্যে করতে হবে, ঠিক আছে। এইবারে এখানে আর কি বাকি থাকলো দেখো, এখানে আসবে আমাদের নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা পদ্ধতি। আচ্ছা, গসাগু লসাগু যেটাকে আমরা বলি এইচসিএফ এন্ড এলসিএম, যেটাকে আমরা বলছি গসাগু এবং লসাগু, ঠিক আছে, অর্থাৎ গসাগু লসাগু। আর কি আমাদের করতে হবে এখানে, এবং মেনসুরেশন, মেনসুরেশন মানে পরিমিতি। আচ্ছা, এইটা পরের পেজে বলি, মেনসুরেশন, মেনসুরেশন এন্ড জিওমেট্রি, জ্যামিতি, মেনসুরেশন, 2D অর্থাৎ দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক দুটোই কিন্তু তোমাদের করতে হবে। এছাড়া আর থাকবে তোমাদের জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি। জিওমেট্রির মধ্যে কয়েকটা সাব টপিক আছে, এটা অল ইন্ডিয়া লেভেলে আমি বলছি, ঠিক আছে। এই অবধি ছিল তোমাদের, কিন্তু এই অবধি না, সরি, এই যে এই অবধি ছিল তোমাদের স্টেটের সিলেবাস, ঠিক আছে, এটা স্টেটের সিলেবাস। এবার স্টেটের তোমাদের এইটুক সিলেবাস, এইটা আমি কেটে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। আচ্ছা, ঠিক আছে, এইবার আমি এইটাকে একটু মুছে দিই। এবার এগুলো ছাড়া আর একটা এক্সট্রা টপিক তোমাদের পড়তে হয় স্টেটের ক্ষেত্রে, সেন্ট্রালের ক্ষেত্রে। এতগুলো তো পড়তে হবে, তুমি স্টেটের যে কোনো লেভেলে এক্সাম দিতে যাও, ঠিক আছে। এইবার কোনো কোনো ক্ষেত্রে তোমার মেনসুরেশনটা বাদ হতে পারে, এইটুকুই জাস্ট। কিন্তু তোমার সমস্ত প্রায় কিছু কিছু এক্সামে স্টেটের ক্ষেত্রে মেনসুরেশনও পড়তে হয়, অর্থাৎ যেটাকে বলছি আমরা পরিমিতি, সেটা পড়তে হয়। কিন্তু এই এছাড়া স্টেট সেন্ট্রালের ক্ষেত্রে তোমাকে আরো দুটো জিনিস পড়তে হবে, একটা হলো জিওমেট্রি বা জ্যামিতি, এর মধ্যে অনেকগুলো টপিক আছে। এর মধ্যে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ আসবে, চতুর্ভুজ আসবে, বৃত্ত আসবে, এটা বিভিন্ন কনসেপ্ট আছে। এরপর একটা পার্ট আছে, যখন আমি জিওমেট্রি পড়াবো তখন বোঝাবো। এরপরে আর একটা যেটা আসবে তোমাদের জিওমেট্রির পরে, সেটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আসবে। আর কি আসবে, আর যেটা বলেছিলাম ডিআই আর ডিএস, ডিআই এন্ড ডিএস। তো সব মিলিয়ে এই ধরনের কোশ্চেন, এতগুলো টপিক থেকে কিন্তু আমি কোশ্চেন দেখতে পাবো, ঠিক আছে, সেটা বোথ সেন্ট্রাল এবং স্টেট। তো এইবারে আমাদের এই টোটালটা সিলেবাস কভার করতে হবে। হ্যাঁ, এবার তুমি যদি মনে করো কারো পেইড ব্যাচে পড়বে না, কোনো টিচারের পেইড ব্যাচে পড়বে না, তুমি শুধু এই ব্যাচ করলে হবে। এবার কারো যদি মনে প্রশ্ন থাকে যে স্যার আমি যদি এই ব্যাচে পড়ি তাহলে আমি কি যে ব্যাংকে বা রেলওয়ে, হ্যাঁ, তুমি যদি এই ব্যাচেই পড়ো তবেই কিন্তু তুমি সমস্ত পরীক্ষার কিন্তু প্রিপারেশন এই কোর ব্যাচটার মাধ্যমেই হবে, ঠিক আছে। এইখানে এই ব্যাচের মাধ্যমে তোমার কোরটাকে বিল্ড করা হবে, যাতে তুমি যে কোনো এক্সামের যে ম্যাথ সেটাকে একদম তুড়ি মেরে উড়িয়ে দিতে পারো, ঠিক আছে। এইবার আসি শিডিউল, অর্থাৎ আমাদের উইকলি শিডিউল কি থাকবে দেখো। আমরা 4 থেকে 5 দিন করে উইকে একটা টপিক ধরবো, 4 থেকে 5 ডেজ করে আমরা একটা টপিক নেব। এবার এটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম। কোনো টপিক যদি ছোট হয় তার আগে শেষ হয়ে যাবে, তখন আমরা নেক্সট টপিক ধরবো, ঠিক আছে। কোনো যদি 4 থেকে 5 দিন আমরা থিওরি করব, এটা হলো ম্যাক্স। মানে থিওরি বলতে শুধুমাত্র ওই থিওরি না, এর মধ্যে প্র্যাকটিস কোশ্চেন সব ইনক্লুডেড।
ঠিক আছে, এবং যেটা PYQ মানে অ্যাকচুয়াল যে PYQ ম্যাথের, যাদের মোটামুটি সিলেবাস কভার হয়ে গেছে তাদের জন্য আমরা সলভ করবো হলো PYQ। ঠিক আছে, এটা থাকবে 2 থেকে 3 দিন। এটা এইটুকুই হবে, এটা এর বেশি হবে না, এটা ম্যাক্সিমাম এটা হবে ম্যাক্সিমাম। এইবার দেখা গেল কারো মনে প্রশ্ন থাকতে হবে, স্যার এতদিন করে যদি আমরা এক একটা টপিকে যদি আমরা নেই তাহলে সিলেবাসে, হ্যাঁ এইবার এটা আমি বলে রাখলাম ম্যাক্সিমাম। কোনো কোনো টপিকে দেখা গেলো একদিনে শেষ হয়ে যাচ্ছে, সেটা একদিনে হয়ে যাবে। এবার সপ্তাহে আমরা 2 থেকে 3 দিন PYQ করলাম, ওই যে একদিন শেষ হয়ে গেল, তারপরে আমরা অন্য টপিক ধরে নেবো বা অন্য চ্যাপ্টার ধরে নেবো এই। এবং সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু আমাদের PYQ প্র্যাকটিস হবে, বথ ম্যাথ এবং রিজনিং, সেটা বথ সেন্ট্রাল এবং স্টেট লেভেলের সমস্ত কোশ্চেন নিয়েই কিন্তু ওই রিজনিং এর প্র্যাকটিসটা হবে। তো এই হলো থাকবে আমাদের শিডিউল। ঠিক আছে, দেখো এবার আমরা পার্সেন্টেজ শুরু করতে যাচ্ছি। তো সবাই নিজের যে চেয়ার, সেই চেয়ারের সিট বেল্ট বেঁধে নাও। এখন কিন্তু ওঠা যাবে না, বিকজ এখন আমি যে জিনিসটা পড়াতে চলেছি সেটা বলতে পারো পুরো অ্যারিথমেটিকের বেস বা অ্যারিথমেটিকের জন্য একটা ভাইটাল পয়েন্ট। ঠিক আছে, এবং এই চ্যাপ্টার যখন তুমি ভালো মতো শিখবে তবেই কিন্তু তুমি নেক্সট যে তুমি যে এক্সামই দাও সেইটার জন্য কিন্তু তুমি মানে এই যে এই পার্সেন্টেজের মধ্যে যে পদ্ধতিগুলো শিখবে সেটা কিন্তু টোটাল তোমার অঙ্কের বেসকে কঠিনও করবে না সোজা করবে, সেটা পার্সেন্টেজ শেখার উপরে ডিসাইড করছে। কারণ আমি পার্সেন্টেজটা একটু আমি টাইম নিয়ে করাবো, কারণ এই যে এতগুলো চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার, টাইম ওয়ার্ক বলো বা তুমি রেশিও প্রপোর্শন বলো, সব কিছুতে তোমার পার্সেন্টেজের কনসেপ্টই কিন্তু কাজে লাগবে। এইটা তুমি যদি ভালো মতো বোঝো তোমার রেশিও প্রপোর্শন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বিভিন্ন ফ্র্যাকশনের বিভিন্ন সিম্পলিফিকেশনের কিছু কিছু প্রসেস থাকে, সেইগুলোর ক্ষেত্রে তোমার বহু কিছু ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এইটাকে তোমাকে টাইম নিয়ে করতে হবে। আচ্ছা, শুরু করার আগে আমাকে যা 2 মিনিট টাইম দেয়, আমি একটু জল খেয়ে নিই। তো চলো পার্সেন্টেজ দেখো। তো সবাই নিজের চেয়ারে সিট বেল্ট বেঁধে নাও, যদিও চেয়ারে কোনো সিট বেল্ট থাকে না, কিন্তু সিট বেল্ট বলার অর্থই যে এখানে পুরোপুরি ফোকাস করো। ঠিক আছে, দেখো পার্সেন্ট, অর্থাৎ এখানে তো আমি একটা থিওরি দিয়েছি যে পার্সেন্ট মানে হলো প্রতি 100 এর জন্য। ঠিক আছে, প্রতি 100 জন। আচ্ছা, এবার এখানে গুণ কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আবার এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এবারে এখানে 100টা কিন্তু এরকম স্কোয়ার আছে। ঠিক আছে, এইবার দেখো এর মধ্যে কতগুলা এরকম ডার্ক করা আছে, 20 3 23। ঠিক আছে, এখানে 23টা ডার্ক করা আছে, তাহলে স্যার এখানে ডার্ক কটা, 23টা ডার্ক করা আছে। এবার 23টা যদি ডার্ক করা থাকে তাহলে 100 এর মধ্যে কটা ডার্ক করা আছে, 23টা। তাহলে আমি যদি বলি তোমাদের কত পার্সেন্ট ডার্ক করা আছে, তোমরা বলবে 23%। ঠিক আছে, এবার পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হলো বাই 100। ঠিক আছে, এবার n% মানে n/100। ওইটাই দেখো আমি এখানে দিয়েছি যে পার্সেন্ট, সহজ কথা। অর্থাৎ এখানে 100টার মধ্যে কটা ছিল, 100টার মধ্যে 23টা ছিল। ঠিক আছে, 100টার মধ্যে 23টা ছিল। এবার যদি বলি কত পার্সেন্ট, তাহলে সেটা কি হয়ে যাবে, সরি এখানে n% মানে n/100 × 100, এইটা পার্সেন্ট। ঠিক আছে, এবার এবার 100-র মধ্যে 23টা থাকে, তাহলে কত পার্সেন্ট, ইন্টু 100 দিয়ে গুণ করে দাও, সাথে একটা পার্সেন্ট চলে আসবে, তাহলে এটা কত হয়ে গেল, 23%। ঠিক আছে, যেমন এখানে আমি দিয়েছি যে এগুলো এই পার্সেন্টেজের মাধ্যমে কোন কোন কনসেপ্ট তুমি করতে পারবে। ঠিক আছে, এইবার আমি যেটা বলছিলাম যে কোনো জায়গায় ধরো n% লেখা আছে, n%। ঠিক আছে, এবার n% মানে কি, যে n/100 × 100%। ঠিক আছে, এইবার ধরো তোমাকে বললো যে এখানে 1 2 3, আচ্ছা
9টা এরকম বক্স আছে, ঠিক আছে। এইবার ধরো আমি এইখানে এরকম এইগুলোকে ডার্ক করে দিলাম, ঠিক আছে, এরকম ডার্ক করে দিলাম। তাহলে 9টার মধ্যে কটা ডার্ক করলাম? 9টার মধ্যে এরকম 3টাকে ডার্ক করলাম। এবার আমি যদি বলি কত পার্সেন্ট আছে, তাহলে ইন্টু 100%। তাহলে এইবার এইটা কাটাকাটি করে আমাদের একটা উত্তর আসবে, সেটা আমি 100/3% আমি বলতে পারি, ঠিক আছে। তাহলে পার্সেন্ট মানে আমার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে, যে প্রতি 100 ভাগে আমি যেটা বার করব, অর্থাৎ ধরো তোমার কাছে 2000 কোনো একটা কিছু 2000টা বল আছে, ঠিক আছে। এবার 2000-এর মধ্যে তুমি কটা দিয়ে দিলে? তুমি 2000-এর মধ্যে মনে করো 100টা দিয়ে দিলে, ঠিক আছে। 2000-এর মধ্যে কটা দিয়ে দিলে? 100টা দিয়ে দিলে। তাহলে তোমার কাছে তুমি কত পার্সেন্ট দিলে? তাহলে 2000-এর মধ্যে 100টা আমি দিয়ে দিলাম। এবার এটা আসলে ভগ্নাংশ, তাহলে কত পার্সেন্টেজ দিলাম? তাহলে 100% দিয়ে আবার গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমি করি, কাটলাম, তাহলে এই 100টা জাস্ট কাটলাম, তাহলে কত হলো? 5%। তো এই পার্সেন্টেজ মানে বুঝতে পারলে যে কোনো একটা ভগ্নাংশকে যখন 100% দিয়ে গুণ করবো, তখন অর্থাৎ কোনো একটা জিনিস সেটা 100 ভাগের মধ্যে কত, তো কোনো একটা জিনিস একটা বিশাল বড় জিনিস হতে পারে বা বিশাল বড় একটা ভগ্নাংশ নাম্বার হতে পারে, সেটা 100 ভাগের মধ্যে কত, সেইটা আমাকে বের করতে হবে। এই হলো পার্সেন্টেজের কনসেপ্ট, ঠিক আছে। এইবার ধরো তোমাকে এরকম বলা হলো যে তুমি তো পার্সেন্টেজ, এবার পার্সেন্টেজ মানে কি বললাম, যে 100 ভাগের মধ্যে যেটা, সেইটা হলো আমাদের পার্সেন্ট। এবার ধরো তোমাকে যদি প্রশ্ন যদি বলে যে 2000, ঠিক আছে, 2000 কত এর 50%? 2000 কত এর 50%? তাহলে এইরকম কোশ্চেনে কিন্তু আমাদের পরীক্ষা করতে হবে। তাহলে এইরকম কোশ্চেন আমাদের করতে হলে আমাদের কিন্তু নেক্সট কনসেপ্টে যেতে হবে, ঠিক আছে। দেখো এখানে কিছু আমি টেবিল দিয়েছি, ঠিক আছে। এই টেবিলটাকে তোমাকে পুরোপুরি মুখস্থ করতে হবে। আচ্ছা আমি ক্যালকুলেশন বোঝাই আগে। দেখো কোনো কিছু 1 থাকা মানে সেটা কত? 100%, ঠিক আছে। 2 থাকা মানে 2 ইন্টু 100%, তোমার সমান কত? 200। বা কোনো লেখা থাকলো 12, তাহলে এটা কি হবে? 2 ইন্টু 100, তাহলে 12 ইন্টু 100%, তোমার সমান 1200। তাহলে এখান থেকে আমি একটা কি জিনিস বলতে পারি, যে কোনো সংখ্যার n% থাকা মানে n থাকা মানে কি? n থাকা মানে 100n%। দেখো এখানে 2 আছে, তাহলে 2 এখানে গুণ হয়ে গেল, তাহলে আমি এটা কি বলতে পারি? 100n% আমি বলতে পারি। তাহলে এইটা তোমরা মনে রাখো, এটা কিন্তু ফর্মুলা একটা, যে n ইকুয়াল টু মানে 100n%। এইটা মনে রাখো, এটা থেকে পরীক্ষা কোনো সময় কোশ্চেন দিয়ে দেয়, মানে এই কনসেপ্টের উপর বেস করে, ঠিক আছে। এইবার কোনো জায়গায় দেখা গেল ভগ্নাংশ আসলে 1/2, এই টেবিলটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার 1/2 মানে কত পার্সেন্টেজ হবে? এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 50%, ঠিক আছে। আবার কোনো কোনো জায়গায় দেখতে পারবে 1/3 আসছে, কিন্তু 100, তাহলে এইটা কত হবে? 100/3, মানে এইটা পার্সেন্টেজ হবে। এইবার এটা তোমাকে টেবিলটা মুখস্থ রাখতে হবে ডাইরেক্ট। এটা আসবে 33.31%। এইবার এটা আসলে 1/3, তাহলে 2/3 মানে কত? বা এটা আমি এইভাবে লিখতে পারি 33.33। আচ্ছা এবার 2/3 মানে কত? আচ্ছা দেখো, এই যে এই আকারে থাকে, অর্থাৎ কোন সংখ্যা যদি পূর্ণ সংখ্যার সাথে এইভাবে আকারে থাকে,
তখন সেটা থাকার অর্থ সেটা আছে এ বা প্লাস বি বাই সি। কোনো সংখ্যা যদি এইভাবে থাকে এর অর্থ এ প্লাস বি বাই সি, এটা মনে রেখে দাও। এটাও কিন্তু একটা সূত্র। এই কনসেপ্টগুলো তোমরা লিখে নেবে, যেগুলো আমি হাইলাইট করছি। এবং এই যে টেবিলটা, এই টেবিলটা আমি দিচ্ছি, এই টেবিলটা ভিডিও পজ করে তো লিখবেই, সাথে এইখানে যে আমি যে কনসেপ্টগুলো দেবো সেগুলোকে কিন্তু নোট ডাউন করবে। দেখো এখানে আমি 1/3 মানে কি বলেছি, যে 33 পূর্ণ 1/3, ঠিক আছে। এইবার এবার কোনো কোনো জায়গায় তুমি 2/3 দেখতে পাবে, তাহলে কি করবে, 2/3 মানে কি আবার বের করবে না, 2/3 মানে আমি এইটাকেই জাস্ট 2টাকে এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে 2টাকে এর সঙ্গে গুণ করলে কি হবে, এইটা মানে কি বললাম প্লাস থাকা, তাহলে এইখানে আমি কি হবে, শুধু যে 66 আসবে পূর্ণ 2/3% বা এরকম বলতে পারি 66.667%, ঠিক আছে হলো। এইবারে এখান থেকে আর একটা হয় আমাদের, এরপর আবার যেটা আসবে সেটা হলো 1/4। তাহলে 1/4 কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 1/4 কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 25%। আচ্ছা 2/4 মানে কত, দেখো 2/4 মানে কি, 2 আর 4 কে কাটাকাটি করলে কিন্তু 1/2 আসবে, সুতরাং 50% হবে। আচ্ছা 3/4টা দেখো, এবার দেখো 3/4 মানে কি, এই যে সংখ্যাটা এই 1/4 সঙ্গে জাস্ট 3 গুণ হয়েছে, ঠিক আছে। 1/4 সঙ্গে যদি আমাদের 3 গুণ হয় তাহলে এখানে কত হবে, 75%, ঠিক আছে। এই যে 1/4 মানে যদি 25% হয়, তাহলে এই 1/4 যে পার্সেন্ট তার সঙ্গে 3 গুণ করলে 3/4 আসবে, সুতরাং এই 25%-এর সঙ্গে 3 গুণ করলে আসবে 75। সুতরাং এইটা কিন্তু আমাদের একটা কনসেপ্ট। তোমাদের এগুলো শর্টকাট টেকনিক, এইগুলো কিন্তু তোমাদের নোট ডাউন করে নিতে হবে। সবাই একটু কাইন্ডলি নোট ডাউন করবে। এবং আমি যে এই ফ্রি ব্যাচে আমি যে কনসেপ্ট দিব, যদি পেইড ব্যাচে এত সুন্দরভাবে কনসেপ্ট দিয়ে থাকে, আমি পড়ানো ছেড়ে দেবো বাস। দেখো এবার আর একটা বলি, যে 1/5, 1/5 মানে কত, ইন্টু 100 করে দাও, এটা আমার 20%, ঠিক আছে। এইবার যখন 2/5 করবে সেটা কি হবে, এই যে এই পার্সেন্টেজ আসলো এর সঙ্গে মানে এই ভগ্নাংশের সঙ্গে 2 গুণ হয়েছে, তাহলে ভগ্নাংশের সাথে যদি 2 গুণ হয় পার্সেন্টেজের সঙ্গে 2 গুণ হবে, মানে কত হবে, 2/5 মানে এই পার্সেন্টেজের সঙ্গে 2 গুণ করলে হবে 40%। তারপরে 3/5 যদি লিখি তাহলে আবার এর সঙ্গে 3 গুণ হবে, মানে কত হবে, 60%। 4/5 মানে 80%, ঠিক আছে। নেক্সট আমাদের কি আসলো, আচ্ছা 5/5 মানে তো 1 হয়ে যাবে, 100 হয়ে যাবে। আচ্ছা তারপর আসলো 1/6। আচ্ছা 1/6 মানে কত, দেখো 1/6 ইন্টু 100। আচ্ছা এটা এটা কিন্তু পার্সেন্টেজ হবে, এখানে পার্সেন্টেজ। আচ্ছা এইটা যদি আমরা কাটি আসবে হলো 50/3, তাহলে 50-কে 3 দিয়ে ভাগ করলে 16 পূর্ণ 2/3, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, যদি আমি 2/6 বলি তাহলে এখানে কত আসবে, দেখো 2/6 মানে এখানে কি, 2/6 মানে 2কে যদি আমি 6 দিয়ে কাটি হচ্ছে 1/3। 1/3 তোমরা পড়েছো, 1/3কে তাহলে তো পড়েছো বলতে এই যে আগের কনসেপ্টে দেখো 1/3, এই যে 1/3 আমি করালাম 33 পূর্ণ 1/3%, তো 1/3 মানে এটা। আচ্ছা এইবারে যেটা 3/6 মানে এটাও তোমরা পড়েছো, 6কে যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে, 1/2। 1/2 মানে কত পার্সেন্ট, এই যে 50%। আচ্ছা তারপরে যেটা আসবে 4/6, 4/6 দুটোকেই তুমি 2 দিয়ে কেটে দেখো কত হচ্ছে, দুটোকে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 2/3। এই 2/3 এর মানও কিন্তু তোমরা এখনই করেছো, তাহলে ওই জন্য বলছি এইগুলো নোট ডাউন করো, এগুলো কাজে লাগবে, ঠিক আছে।
এইবারে তোমাদের যেটা এখান থেকে লাগবে 5/6, ঠিক আছে, 5/4। আচ্ছা এইখানে ব্যাপারটা তোমরা খেয়াল করবে একটু। আচ্ছা এইটা মানে যদি আমি ডেসিমালে লিখি অর্থাৎ দশমিকে লিখি 16.66%, ঠিক আছে। এবার 5/6 এইটাকে আমি কিভাবে লিখতে পারি একটু দেখো। দেখো আমি এটা মানে কি বলেছিলাম যে এই যে কোনো সংখ্যা এই আকারে থাকা মানে কি, দেখো একটু আগেই বললাম এই আকারে থাকা মানে a+b/c আকারে থাকা, ঠিক আছে। এবার 5টাকে যদি আমি এর সঙ্গে গুণ করে দিই তাহলে কত হবে, 5 × 80, ঠিক আছে, 80। আমি ধরে নিলাম এখানে প্লাস আছে, তাহলে প্লাস 5-এর সঙ্গে 2 গুণ হলে কত হবে, 10/3। আচ্ছা এই 10/3 মানে কি, এই 10/3 মানে হলো 3×1=3, এইটা মানে 3×1=3, ঠিক আছে। তখন কি হবে, এই যে 3টা ছিল এই 3টা এর সঙ্গে যোগ হয়ে যাবে, মানে 83×1=3% হয়ে যাবে। অথবা তুমি এরকম বলতে পারো যে 83.33% হয়ে যাবে। তুমি এটাকে এরকমও বলতে পারো কিন্তু, হ্যাঁ। আচ্ছা এইবার আসি হলো 1/7। আচ্ছা 1/7 × 100, এইটা মানে কত, 14×2/7%, ঠিক আছে। এইবার যখন 2/7 করবো তখন কি হবে, দেখো 2/7 করি তাহলে এর সঙ্গে 2 গুণ হবে, মানে 28×4=7। আচ্ছা এইটা মানে আমরা কি দেখতে পারি যে 14.28, ঠিক আছে। এইবার এইটা মানে আমরা কি লিখতে পারি যে 28.56, ঠিক আছে। আবার 3/7 মানে কত লিখতে পারি, দেখো 3/7 হলে এইখানে জাস্ট গুণ হয়ে যাবে যে 42 ওইখানে কি হচ্ছে যে 3টা জাস্ট এই যে এই দুটো সংখ্যা এই উপরের দুটোকে জাস্ট গুণ করে দাও, 42×6=7, তাহলে উপরের দুটোকে আমি গুণ করছি জাস্ট আর। আচ্ছা এইটাকে ভগ্নাংশকে লিখি সেটা কত হবে, 42.84%। আচ্ছা 4/7 মানে কত হবে, 4/7 মানে কত হবে, দেখো 4/7 মানে তুমি জাস্ট এইটাকে 4 গুণ করে দাও বা এইটাকে ডাবল করে দাও সেটা হবে, এইটাকে তুমি 4 গুণ করে দিতে পারো, তাহলে 4 গুণ করে দিলে কত হবে, 56×8=7। আচ্ছা এইবার একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, যেটা আমি এতক্ষণ করালাম, এই যে বড় হওয়ার কেস, অর্থাৎ উপরে কি কখনো বড় থাকতে পারে, লবে কি কখনো হরের থেকে বড় থাকতে পারে, পারে না, তার লবকে ছোট করতে হবে। তাহলে ছোট করলে কি পাবো, এইটাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, দেখো 1×1=7 আসবে, তাহলে যে 1×1=7 ওই একটা এখানে যোগ হয়ে গেল, মানে 57 আসলো 1/7%, বা এটাকে এইভাবে বলতে পারে 57.14, অর্থাৎ এটা কিন্তু 57.14% আসবে 4/7। আচ্ছা এইবার যদি এইবার দেখো এখানে, আচ্ছা আমি আগের পেজটাকে মুছছি এবার একটু। আচ্ছা এইখানে যে আমি ক্যালকুলেশন না, এটা হলো শর্টকাটও নয়, ঠিক, এটা তোমাদের পরীক্ষায় দেখো অত ক্যালকুলেশন করা সম্ভব না এবং পরীক্ষায় তোমাকে দ্রুততার সাথে করতে হবে। সুতরাং এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো শেখা এবং এই পদ্ধতিগুলো শেখার উপরে ডিপেন্ড করবে তুমি পরীক্ষার পারফরমেন্স কতটা হচ্ছে তোমার। আচ্ছা এইবার আমি কিছু এখন 5/7, ঠিক আছে। আচ্ছা যারা এখান থেকে ইয়ে করছে না তারা ভিডিওকে কিন্তু পজ করে লিখবে, ঠিক আছে, পজ করে প্রথমে বুঝবে তারপরে খাতায় নোট ডাউন করবে, এবং এখান থেকে শিখে যারা নোটবুক বানাবে, নোটবুক বলতে খাতায়
যে আমি কনসেপ্টগুলো দিচ্ছি সেই কনসেপ্টগুলোকে নোট ডাউন করে রীতিমতো প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু পরীক্ষা তোমার ফ্রি ব্যাচ থেকেই সিলেকশন হবে। এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, যারা সততার সঙ্গে রেগুলার প্র্যাকটিস করবে তাদের কিন্তু সিলেকশন কেউ আটকাতে পারবে না। আচ্ছা, 1/7 মানে আমি কত বলেছিলাম যে 14 × 2 = 7, ঠিক আছে? তাহলে এইবার 5 মানে কি 70 × 10 = 7, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করি, 71 × 3 = 7%, তাহলে 71 পয়েন্ট কত হবে, সরি 42 হবে না, এখানে 14%। তারা একটা আমি একটু দেখে নিই, এখানে 28 তো এখানে আসলো 84। একাত্তর 71.40%। আচ্ছা, 6/7 মানে কত, 84.12/7 আসলো। এইটাকে যদি আমি ক্যালকুলেট করি কত হবে, যে 84 মানে 85.5%, ঠিক আছে? এইবার আচ্ছা, এইবার আসবে হলে 1/8। 1/8-এর ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? 1/8 আমাদের জানতে হলে যে 12.5 ঘরের নামতা, এর যে টেবিল এইটাকে কিন্তু মুখস্থ করতে হবে। এই যে নামতা এইটাকে কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? 1/8 মানে 12.5%, 2/8 মানে 25%, 3/8 মানে 37.5%, 4/8 এটা তোমরা কমেন্টে বলো, 4/8 এটাকে সবাই কমেন্টে বলো, দেখি কে কে পারছো বলতে। 5/8 মানে 62.5%, 6/8 মানে 75%, 7/8 মানে 87.5%, ঠিক আছে? এই হলো আমাদের 12.5 ঘরে। আচ্ছা, 12.5 ঘরের নামতা যেটা, সেইটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে আসি হলো 1/9। 1/9 মানে 11.1/9%, বা এরকমও লিখতে পারে 11.11%, ঠিক আছে? 2/9 মানে 22.2/9, 4/9 মানে 44.4/9, 5/9 মানে 55.5/9। আচ্ছা, এইবার আর কি হবে,
7-এর 9 মানে 77.7-9%। আচ্ছা, এগুলো কিন্তু সব পার্সেন্টেজ হবে, হ্যাঁ, পার্সেন্টেজ দেওয়া আছে। আচ্ছা, 8/9 মানে 88.8-9। ঠিক আছে, দেখো এইবারে 1/10 মানে 10%, 1/20। আচ্ছা, 10-এর ক্ষেত্রে একটা নিয়ম বলে রাখি, 1/10 মানে 10%, 1/20 মানে 1/20 বলছি, 2/20 মানে, অর্থাৎ এই যে 10-এর যে টেবিলটা এইখানে যেটা থাকবে নিচে 2/20 বলছে, 2/10 যেটা এইখানে জাস্ট এই যে এইখানে যে উত্তরটা আসবে এইখানে যে থাকবে লবে যেটা থাকবে, অর্থাৎ এটা শুধু 10-এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এই লবে যেটা থাকবে তার সঙ্গে একটা জিরো দিয়ে পার্সেন্টেজ লিখে দাও। ধরো 3/10 লেখা আছে, ধরো কোনো জায়গায় 3/10 লেখা আছে, সেটা মানে কত পার্সেন্ট? এটা শর্টকাট বলেছে যে এই যে 3, এই 3টাকে এখানে আনো এবং এই যে জিরো লিখে পার্সেন্টেজ চিহ্ন যুক্ত করে দাও, বাস। এইটা হলো 10-এর শর্টকাট নিয়ম। এবার এখান থেকে তোমরা বলে দিতে পারবে যে কোনটা কত পার্সেন্টেজ। ঠিক আছে, এবার দেখো নেক্সট টেবিলের দিকে যাই আমরা। দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে, এখানে একটা বেসিক টেবিল দেওয়া আছে, ঠিক আছে। এইবার এখানে যে ফ্র্যাকশন সেইটা দেওয়া আছে, দেখো এইটা আমি বলি একটু। দেখো পার্সেন্টেজের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমাদের বের করা শিখতে হবে যাতে আদতে তোমাদের ক্যালকুলেশনের স্পিডটা বাড়ে। ঠিক আছে, এইবারে এই যে পার্সেন্টেজগুলো বের করা শেখালাম, এইখানে তোমাদের 1/10 অব্দি মানে এক থেকে 1/1 থেকে 1/10 যতগুলো ভ্যারিয়েশন হতে পারে সবগুলোই কিন্তু আমি বললাম যে এর এত পার্সেন্ট। এবং এই যে কনসেপ্টগুলো কিভাবে তুমি বার করবে, ঠিক আছে, সেটাও আমি বলে দিলাম। এবার এই লেভেলের কনসেপ্ট যদি তুমি কোনো পেইড ব্যাচে বা ফ্রি ব্যাচে পাও, ফ্রি ব্যাচে তো পাবেই না এরকম কনসেপ্ট, এই কনসেপ্ট পেইড ব্যাচ না থাকবে। আচ্ছা, এবার বলি পেইড ব্যাচে যদি এত ডিটেলড অ্যানালিসিস কোনো কনসেপ্ট পাও তাহলে আমি পড়ানো ছেড়ে দেবো, বাস। ঠিক আছে, এইবারে মেন হলো তোমার, তুমি যে পরীক্ষায় যে করবে কোশ্চেন তার হলো মেন ডিপেন্ড করবে তোমার কনসেপ্ট কেমন আছে তার উপর। ঠিক আছে, মেন সব কিছু ডিপেন্ড করে কনসেপ্টের উপর। এইবারে তোমার কনসেপ্ট যার যত স্ট্রং হবে তার কিন্তু বেস তত স্ট্রং, এবং স্বাভাবিকভাবে বেস যার যত স্ট্রং হবে তার যে কোশ্চেন অ্যান্সার করার যে এফিসিয়েন্সি সেটা তার ক্ষেত্রে তত বেশি হবে। ঠিক আছে, এইবার দেখো 1/11, এখানে দেখো আমি টেবিলে দিয়ে রেখেছি 1/11টাকে। ঠিক আছে, এইবার এখান থেকে তোমাদের যে ডিউটি সেটা কি হবে বলো তো, যে 2/11 বা 3/11 এগুলোকে কত হবে, কারণ এতক্ষণ আমি বের করে শেখালাম। এবার আমি তোমাদের কাছে এক্সপেক্ট করবো যে তোমরাও কিন্তু এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরও করতে হবে যে এই 10/11 মানে কত, বা 9/11 মানে কত, বা 8/11 মানে কত, এগুলোকে কিন্তু ডাইরেক্ট তোমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এবার যদি অনেকের মনে প্রশ্ন থাকে যে স্যার আমি মুখস্থ করবো না, দেখো মুখস্থ করবে কি করবে না সেটা তোমার নিজের ভালো জানা। এবার আমি কারণটা বলে রাখি কি জন্য মুখস্থ করতে হবে। ধরো পার্সেন্টেজের থেকে মোটামুটি ধরো 30% মানে ম্যাথের যা কোশ্চেন আসে তার থেকে 30 to 40% কিন্তু আমাদের পার্সেন্টেজের কোশ্চেন থাকে স্টেট সেন্ট্রালে, এবং স্টেটের ক্ষেত্রে তো ম্যাক্সিমামটাই পার্সেন্টেজের থাকে। সুতরাং তোমাকে যদি মনে হয় যে পরীক্ষায় আমি র্যাঙ্ক করবো, সিলেকশন নেবো, তাহলে বাস মুখস্থ করতে হবে। আদারওয়াইজ তুমি তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো সিলেকশন আমার না নিলেও চলবে তাহলে তুমি মুখস্থ নাই করতে পারো। কিন্তু হ্যাঁ, এইবার কেউ যদি সিলেকশন নিতে যাও এই টেবিলগুলো আমি কিছুদিন এইখানে টেবিল দিয়ে দিয়েছি, এইটাকে তো তোমরা খাতায় লিখবেই, সাথে এইখানে কিছু কিছু মিসিং আছে সেটা আমি বলে দিচ্ছি। যেমন এখানে 1/14 মিসিং আছে, 1/17, 18, 19 মিসিং আছে, 21, 22, 26 এগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এইবার এখান থেকে তোমরা যেটা করবে সেটা হলো যে এই যে পার্সেন্টেজ এর যে মিক্সড ফ্র্যাকশন সেটা কিন্তু তোমাদের বার করতে হবে। ঠিক আছে, যেমন 1/11 মানে একটি বলছে 9 × 1 = 11,
ঠিক আছে। এইবার ধরো কোনো জায়গায় তুমি দেখলে 5/11 উত্তর আসছে, ঠিক আছে, এইটা তোমাদের টাস্ক থাকবে বের করা, যে 5/11 তোমরা এই যে 1 থেকে 10/11 এইটা কিন্তু তোমরা বার করবে, ঠিক আছে, মানে প্রতিটার ক্ষেত্রেই। এবার 5/11 মানে কি, 5/11 মানে 45 পূর্ণ, মানে 5 এখানে গুণ করলাম, এই যে 5 5 নং 45, 5/11, ঠিক আছে। আবার 10-এর ক্ষেত্রে কি করবো, ধরো 10/11 আসলো, 10/11 হলে কি করবো, এই যে 10 লিখলাম এখানে, মানে স্যার 10 বলছি, এখানে 9-এর সঙ্গে 10 গুণ করলাম, তাহলে কত হবে, 90। আবার এই 1-এর সঙ্গে 10 গুণ করলে 10/11 হলো। আবার তেমন ভাবে মনে করো 1/12 কোনো জায়গায় দেওয়া থাকলো, ঠিক আছে। 1/12 মানে কি, 1/12 মানে তোমার দেখো, এবার কারো যদি মনে করো টেবিল ভুলে গেছে তাহলে কি করবে, দেখো 100-র কাছাকাছি 12 সবচেয়ে, ধরো এই যে এখানে যে টেবিলে ডেটাটা দেওয়া ছিল, এই ডেটাটা মনে করো ভুলে গেছে, তোমার মনে পড়ছে না, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কি করে বার করবে, দেখো 12 100-এর কাছাকাছি 12 সবচেয়ে যে গুণনীয়ক সেটা কি আছে, 96। এবার 96 কত দিয়ে ভাগ করলে, 96-কে কত দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে, 8 লিখলাম। এবার বাকি অবশিষ্ট কত থাকলো, 4, আর কত দিয়ে ভাগ করলাম, 12 লিখে দিলাম। তাই এটা কাটলে পাবো 8 পূর্ণ 1-এর 3, ঠিক আছে। এইবার ধরো কোনো জায়গায় দেখলে বাবা 11/12 আছে, তাহলে 11/12 থাকলে আমি লিখবো কি করে, প্রথমে আমি এটাকে গুণ করলাম 88, 8-কে 11 দিয়ে গুণ করলাম, আর এখানে কত আসবে, 11/3, আচ্ছা 11/3 আমি লিখলাম, ঠিক আছে। এবার 11-র কাছাকাছি 3-এর কত ইয়ে আছে, সবচেয়ে 9 আছে, তাহলে 9-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়, অর্থাৎ 9-কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, সেই যে এক্সট্রা 3 আসলো ওই 3টা আমি যোগ করলাম এখানে, সেটা হয়ে গেল 91। বাকি বেঁচে থাকলো কত, ওই 9-এর পরে 2 বেঁচে থাকলো, সেইটা হয়ে গেল 2/3, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের করতে হবে। বা কোনো জায়গায় দেখলে তোমাদের আসলো 7/12, ঠিক আছে। এবার এই 7/12-কে কিভাবে লিখবে, 7-একটা 56 পূর্ণ 7-এর 3। এইবার এই যে 7, এই 7-এর কাছাকাছি 3-এর ইয়ে ক্লোজেস্ট যে গুণনীয়ক সেটা কি আছে, 6 আছে, তাহলে 6-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2, সেই 2-কে আমি কোথায় যোগ করলাম, অর্থাৎ 7-এর কাছাকাছি 3-এর সংখ্যা আছে 6। এবার এই যে 6-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, এদের ভাগফল 2 হবে, এই 2-কে আমি যোগ করলাম এইখানে, মানে কত হলো, 58 হলো, ঠিক আছে। এবার 58 হওয়ার পরে বাকি বেঁচে থাকলো কত, বেঁচে থাকলো হলো, এইখানে কত থাকলো, বেঁচে থাকলো বলতে এই 7 আর 6-এর যে বিয়োগ ফল সেইটা হলো 1, তাহলে এই 1টাকে আমি এখানে লিখলাম, নিচে যা ছিল তাই বসিয়ে দিলাম, সুতরাং এইটা আমাদের উত্তর। তো এই পদ্ধতিগুলো কিন্তু তোমাকে শিখতে হবে, ঠিক আছে। এইবার আর একটা জিনিস বলি, ধরো কোন জায়গায় লেখা আছে 1/13, এইভাবে তোমাদের বার করতে হবে। তো বার করা শিখে গেছো, এইবারে তোমাকে জাস্ট আমি এইখানে আমি জিনিসগুলো বলি যে কোথায় কি করবে। দেখো 1/13 আছে, তাহলে 1/13 ক্ষেত্রে কি আছে, এর উত্তর কি হবে, 7 পূর্ণ 9/13, ঠিক আছে। এবার আমরা এখানে দেখি এই যে 7 পূর্ণ 9/13%, এইবার কোন জায়গায় দেখা গেল বলা আছে যে 5/13, মানে আপনি বের করে দিন 5/13, 9/13, 11/13, দেখা গেল তোমাকে, আচ্ছা 5/13, 9/13 এই দুটো আমাকে বলি, 11/13টা আমরা করছি। আচ্ছা এইখানে যদি আমরা ইয়ে করি সেটা কত হবে, 5 দিয়ে গুণ করি তাহলে 5×7=35, আর এখানে কত থাকবে, 45/13, ঠিক আছে। এইবারে মনে করো এই 45-এর কাছাকাছি 13 সবচেয়ে ক্লোজ মাল্টিপল কি আছে, অর্থাৎ গুণনীয়ক 39 আছে, 13 ফ্যাক্টর একটা, তাহলে এইবারে আমি করতে, এবার 39-কে 13 দিয়ে ভাগ করলে কত হয়, 3, তাহলে এই যে 3টা আসলো এই 3টাকে আমি এর সঙ্গে যোগ করে দিলাম, যোগ করলে কত হবে, 38 হবে, আর এদের দুজনের বিয়োগফল কত, 6, তাহলে এখানে লিখে দিলাম কত, 6/13, এই হলো আমাদের উত্তর।
ঠিক আছে, এই হলো আমাদের উত্তর 5/13 মানে। আচ্ছা, এবার আমরা যেটা বলছি যে 9/13, 9/13 মানে 9 এখানে গুণন হবে, তো এটা কত হয়ে যাবে? 63 পূর্ণ, এটা কত হয়ে যাবে? 63 পূর্ণ, এখানে কত? 81/13, তাহলে 63 পূর্ণ 81/13। এবার এর কাছাকাছি 13 মাল্টি 13 যে গুণন সেটা কত আছে? 78 আছে। তাহলে 78কে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়। তাহলে এর উত্তর কত হবে? 63 আর 6 কত হলো? 69। আচ্ছা, এটা আমি পরের পেজে লিখি। আচ্ছা, 11/13 আর 9/13, এই তো। আচ্ছা, 1/13 মানে কি বলেছিলাম? 7 পূর্ণ। আচ্ছা, 1/13 আমি রেফারেন্সটা নিয়ে নিই এখানে। 1/13 মানে হলো 7 পূর্ণ 9/13। তাহলে 9 বের করতে গেলে এখানে কত আসবে? 63 আসবে, এবং এখানে 81/13। এবার 81-র কাছাকাছি 13-র একটা ফ্যাক্টর কি আছে? 78। 78কে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 6। এই 63-র সঙ্গে এই 6 যোগ করলে কত হলো? 69। ঠিক আছে, আর এই দ্বিতীয়ের যে বিয়োগ ফল সেটা কত হলো? 3। তাহলে 69 পূর্ণ 3/13। ঠিক আছে, এইটা আমাদের উত্তর। এবার 11/13 এটা বের করার দায়িত্ব কিন্তু তোমাদের। দেখ, এখানে আমি অনেকগুলো বলে দিয়েছি, এইবার আমি কয়েকটা দেখে দিলাম। তোমাদের এখানে যে কটা মিসিং আছে, অর্থাৎ এখানে মিসিং আছে 1/14, 1/17, 18, 19, এইগুলো আমি যেগুলো মিসিং আছে সেগুলো আমি লিখে দিচ্ছি। তারপরে বাকিটা তোমরা কিন্তু খাতায় বের করে এগুলো নোট ডাউন করতে হবে তোমাদের। ঠিক আছে, এখানে মিসিং আছে কি কি সেইটা দেখো। এখানে মিসিং আছে 1/14, এইটা মানে 7 পূর্ণ 1/7%। ঠিক আছে, আবার এইখানে দেখো 1/15, আচ্ছা 15, 1/15, 1/16 এটাকে দেওয়া আছে, এটা তো 6.25। আচ্ছা, এটা 1/4 হবে, হ্যাঁ, এটা 2/3 হবে না, এটা 1/4, 6 পূর্ণ 1/4%। এটা আচ্ছা, এখানে যেটা মিসিং আছে 1/17, 1/18, 1/19, এবং ওইটা আমি তোমাদের বলেছি। দেখো 1/17, ঠিক আছে, এইটা মানে কত হবে? 5 পূর্ণ 15/17%। ঠিক আছে, 1/18 মানে কত? 5 পূর্ণ 5/9%। 1/19 মানে কত? 5 পূর্ণ 5/19%। দেখো 1/20 দেওয়া আছে, 1/21 আমাকে যেতে হবে মনে হচ্ছে, হ্যাঁ, 21, 22, 23। ঠিক আছে, দেখো এবার আসি 1/21-এ। দেখো এইখানে যদি আমি পার্সেন্টেজ বার করি তাহলে কত হবে বলো তো? 4 পূর্ণ 16/21। ঠিক আছে, 1/22 মানে 4 পূর্ণ, এটা কত হবে বলো তো? 4 পূর্ণ ওদিকে আসবে 12, তাহলে 6/11। 4 পূর্ণ 12 6/11। ঠিক আছে, 4 পূর্ণ 6/11%। 1/23 মানে, ঠিক আছে, এই হলো আমাদের 1/23। আচ্ছা, 1/24 মানে 4 পূর্ণ 1/6%। 4 পূর্ণ 1/60, না, এটা 1/6%।
আচ্ছা 25 বলেছে 1/26, এইটাকে তোমরা কিন্তু ভাগে ভাগে বার করবে, অর্থাৎ 5 বাই, ধরো কোনো জায়গায় তোমাকে দিল 5/24, তখন তোমাকে বার করতে হবে। এইবারে এইখানে এইবারে এখানে একটা জিনিস দেখো, 1/26, তাহলে 1/26 মানে 3, আর ওইদিকে থাকলো আমাদের 22, মানে 11/13। 1/27 মানে, এইটা কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ করতেই হবে, কিচ্ছু করার নেই। এটা 3 পূর্ণ 19/27, 1/28। ঠিক আছে, আবার এইখানে 1/29, 3 পূর্ণ 13/29, 1/30 মানে, ঠিক আছে। এবারে এই যে এইখানে যে এর যে এক্সপ্যান্ডেড ফর্ম, অর্থাৎ 2/28 বা 3/28, এগুলো কিন্তু তোমাদের নিজেকে বার করে খাতায় নোট ডাউনটা অবশ্যই করে রাখবে। কারণ কি জন্য করে রাখবে, তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। ঠিক আছে, তোমাদের বের করা শিখিয়ে দিলাম, ওই অনুযায়ী করবে, নিজে যত প্র্যাকটিস করবে তত নিজের ক্যালকুলেশন সুইফট হবে। তোমার ক্যালকুলেশন যে যে ফাস্ট করা, সেই ফাস্ট করতে গেলে ভাই ক্যালকুলেশন করতে হবে। দেখো আজকে যে বিরাট কোহলি হয়েছে, সেটা একদিনে হয়নি। ঠিক আছে, আজকে বিরাট কোহলি হতে তোমাদের অফ সিজনে যখন ঝড় হোক বৃষ্টি হোক, তাকে যে প্র্যাকটিস করতে হয়েছে, তবেই না তার শট একটু পারফেক্ট হয়েছে। ধোনিকে হেলিকপ্টার শট মারতে একদিনে হেলিকপ্টার শট হয়নি, ধোনিকে মাঠে গিয়ে প্র্যাকটিস করতে হয়েছে, ঘাম ঝরাতে। অর্থাৎ তুমি যত নিজের পরিশ্রম করবে, তোমার ক্যালকুলেশনের তত ভালো হবে, তোমার ক্যালকুলেশনের ট্রিক, তারপরে ক্যালকুলেশন করার প্রবণতা, ক্যালকুলেশন করার এফিসিয়েন্সি অন্যদের থেকে তত বাড়বে। সুতরাং যে যত প্র্যাকটিস করবে তার বেনিফিট তত বেশি হবে, এইটা কিন্তু সবাইকে মাথায় নিতে হবে। তো দেখো, আচ্ছা আজকের যে পার্সেন্টেজ ক্যালকুলেশন, ঠিক আছে, এই ক্যালকুলেশনের যে শর্টকাট ট্রিক্সগুলো, মানে তোমাদের ক্যালকুলেশন শর্ট করার জন্য যে প্রসেসগুলো, সেইটা কিন্তু আজকে এখানে আমরা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং সামনে যেন তোমাদের পরীক্ষা, যারা স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাও, এই নাম্বারে সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং তোমরা জানো সামনে অনেকগুলো পরীক্ষা আছে, আমাদের স্টেট গভর্নমেন্টও অনেকগুলো পরীক্ষা নেবে, তার সাথে সাথে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। আর এবং আমি বললাম, ভিডিওর মাধ্যমে বললাম যে কী কী এক্সাম আমাদের হতে চলেছে। সুতরাং তোমরা যারা টপ নচ প্রিপারেশন চাও, ঠিক আছে, তারা কিন্তু আমাদের ফ্রি ব্যাচে করলেও কোনো ব্যাপার নেই, আমাদের পেইড বা, এবং যারা স্পেশাল গাইডেন্স চাও আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারে। এবং কেউ যদি মনে করে এই ফ্রি ব্যাচের মাধ্যমে প্রিপেয়ার করবে, অলওয়েজ ওয়েলকাম। ফ্রি ব্যাচে আমি এটা বুক ঠুকে বলতে পারি যে ফ্রি ব্যাচে আমি এমন কন্টেন্ট দেবো, সেটা তুমি কোনো পেইড ব্যাচেও পাবে না। ঠিক আছে, সুতরাং ফ্রি ব্যাচটাই তুমি ভালো করে করো। তোমার পিওয়াইকিউ থেকে শুরু করে কোনো ডাউট, ঠিক আছে, আর আরও যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু টেক্সট করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে যদি কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে বা কোনো ম্যাথ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে পারো। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব ভালো করে প্র্যাকটিস করো, সামনে কিন্তু বহু এক্সাম। তো জয় শ্রীরাম, হর হর মহাদেব।